স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পরবাসের থেকেও প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ মেলায় খুশি বাহরাইনের অবস্থানরত বাংলাদেশিরা। তারা বলছেন এর মধ্য দিয়ে দেশের নেতৃত্ব নির্বাচনে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন তারা। এটি শুধু ভোটাধিকার নয়, দেশের অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের বাস্তব স্বীকৃতি বলেও মনে করছেন প্রবাসীরা। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। তথ্য বলছে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী শ্রমিক সহ অন্তত 1,50,00,000 প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যা দেশের মোট ভোটারের প্রায় 10%। অথচ স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত 12টি জাতীয় নির্বাচনের কোনোটিতেই অংশ নেয়ার সুযোগ পাননি তারা। এবার বহুল কাঙ্ক্ষিত সেই সুযোগ পাওয়ায় আপ্লুত বাহরাইন প্রবাসীরা। এর জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তারা। এইবারই প্রথম আমার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড। ধন্যবাদ অন্তর্বর্তী সরকারকে, প্রবাসীদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। একজন গর্বিত বাংলাদেশী নাগরিক হিসাবে ভোট অধিকার প্রয়োগ করা শুধুমাত্র আমাদের অধিকার নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। তাই জীবনে প্রথমবার ভোট দিতে পারছি, তাও আবার প্রবাস থেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিব। তো সবকিছু মিলিয়ে খুবই আনন্দিত এবং এক্সাইটেড। প্রবাসীরা বলছেন এর মধ্য দিয়ে দেশের নেতৃত্ব বাছাই তাদের মতামত জানাতে পারবেন। এটিকে দেশের অর্থনীতিতে তাদের অবদানের স্বীকৃতিও বলছেন কেউ কেউ। আমরা চাই যে এমন একটি সরকার যে আসবে আমাদের কথা ভাববে। আমরা এতটুকুই আশা করি সামনে থেকে যে আমাদের কাজ করবে, আমরা তাকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই। আমরা এমন একজন সরকার চাই যে প্রবাসীদের কথা ভাববে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করবে। প্রবাসীরা জাতীয় নির্বাচনে কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে। জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে বলেও মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রথমবারের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পরবাসে থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আর এই লক্ষ্যেই বাংলাদেশ নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রধান উপদেষ্টা মুমিনুল হক মুমিন, সাবেক আহ্বায়ক জহিরুল আলম তরুণ সহ প্রবাসী নেতারা। জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব সংবাদ প্রকাশ করছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। বলেন, সুযোগ পেলেই বাংলাদেশের উপর দোষ চাপানোর এক ধরনের প্রবণতা আছে ভারতের। মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। এটা নিয়ে আমরা প্রচার না। দিল্লির বিস্ফোরণের ঘটনায় জড়িত কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বিস্ফোরণে জঙ্গিদের সম্পৃক্ততা খুঁজছে তার সরকার। উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে। তবে বিরোধী শিবির বলছে নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এমন নাটক সাজাচ্ছে মোদী প্রশাসন। জনগণের নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পরই দেশটির রাজধানীতে জারি করা হয় উচ্চ সতর্কতা। কলকাতায় জায়গায় জায়গায় শুরু হয় নাকা চেকিং। এমনকি বাংলাদেশ সীমান্তেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা জারি করা হয়েছে পাকিস্তান এবং নেপাল সীমান্তেও। দিল্লি বিস্ফোরণে জঙ্গিদের সম্পৃক্ততাও খুঁজছে মোদী সরকার। বিস্ফোরণের পরের দিন ঘটনাস্থলের আলামত সংগ্রহ করে ফরেনসিক দল, এএসসি এবং এনআইএ। তদন্ত শুরু করেছে দিল্লির বিশেষ পুলিশ সেল। সন্ত্রাস বিরোধী আইনে এরই মধ্যে দায়ের করা হয়েছে মামলা। সেই সঙ্গে হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী। অঙ্গীকার করেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিতের। সেই সঙ্গে এই ঘটনায় শোক জানান তিনি। সরকারের এমন বার্তার তীব্র সমালোচনা করেন কংগ্রেস সহ বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, বরাবরের মতো জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী সরকার। এই দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে জানান তারা। একই দাবি তৃণমূল নেতাদেরও। আসমাতুলি, নিউজ 24। এদিকে বিস্ফোরণের ঘটনার পর কলকাতায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবারও শহরটির ট্রেন, হোটেল সহ ব্যস্ততম এলাকাগুলো চলে টহল এবং তল্লাশি অভিযান। তবে দিল্লির এই ঘটনাকে কেন্দ্রের
ব্যর্থতার ফল বলে মন্তব্য করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। দিল্লির ঘটনার আঁচ পড়েছে পশ্চিমবঙ্গে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্যটির রাজধানী কলকাতায়। শুরু হয়েছে টহল ও তল্লাশি অভিযান। জনবহুল এলাকা, রেল, মেট্রো স্টেশন, দর্শনীয় স্থান ও ব্যস্ততম এলাকাগুলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা। শহরের ব্যস্ততম হাওড়া ও শিয়ালদা রেল স্টেশনে চলছে তল্লাশি অভিযান। সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, খোলা হচ্ছে ব্যাগ এবং লাগেজ। স্নিফার ডগ দিয়ে রেলের কামরায় उठे खोजा হচ্ছে বিপজ্জনক বস্তু। जो हाई अलर्टनेस जारी किया गया है पूरा डिवीजन में, खास के जो मेजर स्टेशन से जैसा हावड़ा बर्धमान है सबसे ज्यादा फुटफॉल होती है, तो इन दोनों में क्यूआरटी जो क्विक रिएक्शन टीम होती है, तो इसमें आर्म्ड फोर्स को लगाया गया है एंट्री पॉइंट्स पे, so that security is not compromised at any point of miss. একইভাবে শহরের হোটেল, রেস্তোরাঁ ও গাড়ি তল্লাশিতে পথে নেমেছে পুলিশ। মানে আমরা দেখুন সমস্ত গাড়ি, হোটেলস वगैरह চেক করছি, সিকিউরিটি কে আরো বিফ আপ করা হয়েছে, সব জায়গায় পুলিশ অ্যালার্ট আছে, আমরা চেক করে যাচ্ছি। অপরদিকে দিল্লির এই ঘটনায় কেন্দ্র সরকারকে চূড়ান্ত ব্যর্থতা বলে মত পোষণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় এজেন্সি পুলিশ বাহিনীকে শুধু রাজনৈতিক কারণে ব্যবহার করা, তার ফল হচ্ছে এই অপদার্থ। এদিকে আগামী 14ই নভেম্বর ইডেন গার্ডেন্সে হতে চলা ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের আগে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ব্রাজিলের বেলেমে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন COP30 দ্বিতীয় দিনের আলোচনা চলছে। আলোচনায় অভিযোজন, অবকাঠামো, পানি, বর্জ্য, স্থানীয় সরকার, বায়ো ইকোনমি, বৃত্তাকার অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হবে। এই দিকগুলোর উপর ভিত্তি করে ব্যবস্থাপনা খাত, সম্প্রদায় ও অঞ্চলের জলবায়ু প্রস্তুতি এবং সহনশীলতার ভিত্তি গড়ে তোলার দিক নির্দেশনাও দেওয়া হবে। সম্মেলনের প্রথম দিন আলোচনার মূল বিষয় ছিল পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, কারণ কার্বন নিঃসরণের জেরে জলবায়ুর বেহাল অবস্থা কমাতে ব্যর্থ হয়েছে দেশগুলো, যার মাসুল গুনতে হবে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো। 11 নভেম্বর শুরু হওয়া এই সামিট চলবে 21 নভেম্বর পর্যন্ত। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ব্রাজিল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইয়াসমিন, সম্মেলনের প্রথম দিনের আলোচনার মূল বিষয় ছিল পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, কেননা কার্বন নিঃসরণের জেরে জলবায়ুর ভয়াবহ অবস্থা কমাতে ব্যর্থ হয়েছে দেশগুলো। এমন আবহে জলবায়ুর ন্যায় বিচার, অভিযোজন এবং অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের দৃঢ় অবস্থান কতটুকু ফলপ্রসূ হবে বলে মনে করছেন আপনি? সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আসলে সারা বিশ্বের যারা পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানী সহ যারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধান যারা আছেন, তাদেরও সব মনোযোগ ব্রাজিলের বেলেম শহরের দিকে, কারণ এখানে হচ্ছে প্রতি বছর এর যে জলবায়ু সম্মেলন হচ্ছে সেটা, এবং এবার হচ্ছে COP30। এর আগে 29টা এই জলবায়ু সম্মেলন হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশে। এবার ব্রাজিলে হচ্ছে বেলেম শহরে, এবং বেলেমে হচ্ছে এই কারণে, এই বেলেম শহরটি হচ্ছে অ্যামাজন যে রেইন ফরেস্ট তার পাশে, এবং ব্রাজিল সরকার এবারের আসলে যে থিমটি করেছে এই এবার কপ সম্মেলনে, সেটা ভিত্তি করেছে অ্যামাজনকে বাঁচাও, পাশাপাশি অ্যামাজনের মতো সারা বিশ্বের যে বন রয়েছে, জঙ্গল রয়েছে, যে জলবায়ু প্রভাবে যেগুলো ধ্বংস হচ্ছে সেগুলোকে বাঁচানোর থিম ধরেই এবারে আসলে জলবায়ু সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এই ব্রাজিলের বেলেম শহরে, এবং 10 তারিখে শুরু হলো উদ্বোধনের মধ্য দিয়ে। আপনি যেটা বলছিলেন, আজকে দ্বিতীয় দিন চলছে, এবং আজকে দ্বিতীয় দিনের যে আলোচনার বিষয়বস্তু সকাল থেকে হচ্ছে সেটা বিভিন্ন ভাবে হলো স্থানীয় সরকারের, সারা বিশ্বে আসলে স্থানীয় সরকার যদি শক্তিশালী হয় সেই দেশ তত বেশি উন্নত থাকে, এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, একসাথে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার কিভাবে বাড়ানো যায়। তবে এবছরের এই জলবায়ু সম্মেলনের বড় একটি বিষয় আমরা জানি যে AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সারা বিশ্বে মানুষ যত বেশি আধুনিক, যত বেশি উন্নত বিশ্ব, তারা তত বেশি এটা ব্যবহার করে নিজেদের প্রযুক্তি বাড়াচ্ছে, উন্নয়ন ঘটাচ্ছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে দেশগুলো তাদের উন্নয়ন ঘটাতে চাচ্ছে, এর ফলাফল, ভালো দিক মন্দ দিক নিয়ে আলোচনা হচ্ছে সকাল থেকে। এবং একটা বিষয় আপনাকে জানাচ্ছি, এই যখন জলবায়ু সম্মেলন হয়
হয়, এবারে 198টি দেশ অংশ নিচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি যে অন্তত 50টি দেশের সরকার প্রধানরা এই প্রোগ্রামগুলোতে, জলবায়ু সম্মেলনে তারা আসেন, তারা অংশ নেন। কারণ যদি উন্নত দেশগুলো কিভাবে তারা উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে পারে, যেহেতু এই জাতিসংঘের একটি জলবায়ু সংগঠনের মধ্য দিয়ে এই জলবায়ু সম্মেলনটি হয়, একটি তহবিল আছে। উন্নত দেশগুলো কিভাবে জলবায়ু সমস্যা মোকাবেলা করে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কিন্তু এবারে সম্মেলনে একটু ভিন্নভাবে হচ্ছে। এটা হতে পারে ভৌগোলিক কারণে, ব্রাজিল এবং বেলেম শহরটি অনেক দূরে থাকার কারণে অনেক দেশেরই রাষ্ট্রপ্রধানরা আসেননি। এবং আমরা আজকে জেনেছি যে আমেরিকার মতো জায়গার অনেক রাষ্ট্রপ্রধান তো আসেনি, এবং তার হাই অফিসিয়াল যারা তারাও আসেননি। সরকারের খুবই গুটি কয়েক লোকজন এখানে এসেছেন। চীনেরও একই রকম শুনেছি, রাশিয়া থেকে একই রকম। এবং বাংলাদেশের এখন যে সরকার প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস, উনি গত বছর আজারবাইজান যখন হয়েছিল কপ সম্মেলন সেখানে যোগ দিয়েছিলেন, কিন্তু এবারও উনি তো আসতে পারেননি। বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের আসার কথা ছিল, গতকালকে আমার সাথে তার কথা হয়েছিল, উনিও আসবেন না। আমরা জানতাম যে উনি 14 তারিখে এখানে যোগ দিবেন। সেই হিসাবে বাংলাদেশের আমরা যেটা জানছি, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আসবেন, এবং বাংলাদেশের হাই কমিশন যেখানে ব্রাসেলিয়া বা ব্রাজিলের যে রাজধানী, সেখানে বাংলাদেশের হাই কমিশন আছে, সেই হাই কমিশনার এখানে যোগ দিবেন বাংলাদেশের পক্ষ থেকে। এবং বরাবরের মতো বাংলাদেশও এবার নিজেদের যে তারা যে জলবায়ুর প্রভাবে কতটা ক্ষতিগ্রস্ত, অতি বন্যা, অতি খরা, বেশি গরমে গরম যখন থাকে বেশি গরম, শীত হলে বেশি শীত, যতগুলো দেশ আসলে আছে বিশ্বের মধ্যে উন্নয়নশীল দেশগুলো জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। সে কারণে বরাবরই বাংলাদেশ চায় তাদের এই ক্ষতি। জি ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ সেলিমকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। হাই কমিশনের সহায়তায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তাকে বিমান টিকিট দেওয়া হয়। পাসপোর্ট না থাকায় বিনামূল্যে ট্রাভেল পারমিটও দেয় হাই কমিশন। মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী সেলিমের দ্রুত আরোগ্য কামনা করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। সেই সঙ্গে প্রবাসীদের কল্যাণে সবসময় পাশে থাকার আশ্বাসও দেন তিনি। লন্ডনে প্রবাসীদের অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মওদুদ আহমেদ খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ, সহসভাপতি আলহাজ তৈমুস আলী, গোলাম রব্বানী সোহেল সহ অনেকেই। এ সময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। গুরুত্ব আরোপ করেন দলের ঐক্য ও প্রবাসীদের ভূমিকার উপর। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন সড়কে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ নাশকতার ঘটনাকে কেন্দ্র করে নগর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার গভীর রাতে বাংলা মোটর সহ গুরুত্বপূর্ণ এলাকায় নেওয়া হয় বাড়তি সতর্কতা। রাত 12টার দিকে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে বসানো হয় নিরাপত্তা তল্লাশি পয়েন্ট। পুলিশ জানায়, আগামী 13 নভেম্বর সামনে রেখে কেউ যেন নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড করে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যেই নেওয়া হয়েছে এমন কড়া নজরদারি। এ সময় যানবাহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেন তারা। বিভিন্ন পয়েন্টে আপনারা দেখছেন চেকপোস্ট চলছে, আমরা নিরাপদভাবে কাজ করে যাচ্ছি। এরপরও দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তারপর এটাকে আমরা গুরুত্ব সহকারে নিয়ে আমরা আরও জোরালোভাবে আমরা চেকপোস্ট শুরু করছি, যেন কোনো ক্রমেই 13 তারিখকে সামনে রেখে আর কোথাও যেন কোনো প্রকার নাশকতা ঘটনা না ঘটতে পারে, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে, সেই লক্ষ্যে আমরা নিরাপদভাবে কাজ করে যাচ্ছি। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026-এ কোনো নির্বাচন হবে না। পল্টনে 8 দলের সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদ আনতে চাইছে বিএনপি। জাতীয় নির্বাচনের বৈধতার জন্য গণভোটের মাধ্যমে ফেব্রুয়ারির আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানায় জামায়াত। দুপুরের প্রখর রোদ মাথায় নিয়ে পল্টনে 8 দলের সমাবেশে মঙ্গলবার সকাল থেকে নেতাকর্মীদের ঢল। জুলাই সনদ, গণভোট সহ নানা দাবিতে স্লোগানে মুখর পুরো এলাকা।
সমাবেশে বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত নেতারা বলেন, সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদী শক্তি হয়ে উঠতে চায় তারা। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনকে সামনে রেখে দিল্লি থেকে লকডাউনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য, তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 26-এ কোনো নির্বাচন হবে না। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাবি আদায়ে হিমালয়ের মতো অনড় থাকবে জামায়াত ও সমমনা 8 দল। সমাবেশে এমন ঘোষণা উঠে আসে শীর্ষ নেতাদের কণ্ঠে। সমাবেশ থেকে নেতাকর্মীরা বলছেন, তাদের 5 দফা দাবি সরকার মেনে নিয়ে নির্বাচনের আগে গণভোট না দিলে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন, যা সরকার সমর্থিত ব্যর্থ হবেন। তাহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে রাজনৈতিক দলগুলো তা মানতে বাধ্য থাকবে না, আর এর দায় সরকারকে নিতে হবে। মঙ্গলবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে এই কথা জানান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার উদ্যোগ নিলে জুলাই সনদ বাস্তবায়নে আলোচনা হতে পারে। আর এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অভিযোগ করেছেন আলোচনার নামে 9 মাস সময় ক্ষেপণ করেছে ঐকমত্য কমিশন। জুলাই সনদ স্বাক্ষরকালে অনেক প্রস্তাবের বিষয়ে নোট অব ডিসেন্টের কথা উল্লেখ ছিল, কিন্তু সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ করেছে তাতে সেই আপত্তিগুলো রাখা হয়নি। এদিকে সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাতে সরকারের বেঁধে দেওয়া 1 সপ্তাহ সময়ও অতিক্রান্ত হয়েছে। এমন বাস্তবতায় জুলাই সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার কথা বলা হচ্ছে। সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সংক্রান্ত ব্রিফিংয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, নোট অব ডিসেন্ট বাদ দিয়ে ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ করেছে তা মানতে সব রাজনৈতিক দল বাধ্য থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সরকার উদ্যোগ নিলে আলোচনা হতে পারে বলে জানান সালাউদ্দিন আহমেদ। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায় সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, রাজপথে তো নয়। এদিকে ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ঐকমত্য কমিশন আলোচনার নামে বিগত 9 মাস সময় ক্ষেপণ করেছে। আমরা সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি এই সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোকে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে। সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, সব দায়িত্ব আপনার মানুষটা গ্রহণ করবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।